আচ্ছা দেখো, আমরা আজকে প্রবাহী তড়িতের আর একটা গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। সেটা হচ্ছে তোমার সলিনয়েড কি এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। আলোচনা করব সলিনয়েড ও তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। তাহলে সলিনয়েড জিনিসটা কি সেটা আমরা আগে বুঝবো, আর তার মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হয় তখন এখানে চৌম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি হয় সেটা একটা দেখব। সলিনয়েড খুব সিম্পল একটা বিষয়, যে তুমি একটা এরকম ফাঁপা নল নিয়ে, নলটা তোমার পুকুরের পদার্থের হতে হবে, পুকুরের পদার্থের একটা চোঙাকৃতি নল। তাহলে এটা আমরা কি নিতে পারি, ধরো কলের পাইপ, যে আমরা কলের পাইপগুলো প্লাস্টিকের পাইপ ইউজ করি, সেই কলের পাইপগুলোকেই আমরা এখানটায় গ্রহণ করলাম। এবার কি করবে, এই কলের পাইপের ওপর দিয়ে অন্তরিত তার, অন্তরিত তামার তার, অন্তরিত বলতে আমরা যে কারেন্টের তার ব্যবহার করি বাড়িতে, সেগুলো দেখবে ওপরে কি লাগানো থাকে, একটা প্লাস্টিকের বা রাবারের কোটিং লাগানো থাকে। তাহলে ওই রকম তারকে আমরা বলছি অন্তরিত তার, অন্তরিত পরিবাহী। সে অন্তরিত পরিবাহীকে আমরা কি করব, তোমার এই সলিনয়েডের ওপর দিয়ে একটা নির্দিষ্ট অভিমুখে এরকমভাবে জড়াবো। এরকমভাবে আমরা নির্দিষ্ট অভিমুখে জড়ালাম, দিয়ে ধরো এই ধার থেকে তড়িৎ প্রবাহ গেল আর এই ধার থেকে তড়িৎ প্রবাহ নির্গত হচ্ছে। তাহলে এই গোটা সিস্টেমটাকে আমরা বলছি একটা সলিনয়েড। তাহলে সলিনয়েড হচ্ছে খুবই একটা সহজ বিষয়, যে আমরা একটা কুপরিবাহী চোঙাকৃতি দণ্ড নেব, চোঙাকৃতি পাত্র নেব, তার গায়ের উপর দিয়ে তোমার অন্তরিত পরিবাহী তারকে বৃত্তাকার পথে বৃত্তাকারভাবে জড়াবো, কিন্তু বৃত্তাকার পাকগুলো যেন একটা নির্দিষ্ট অভিমুখে থাকে আর চোঙের সঙ্গে সমাক্ষীয় হয়, মানে চোঙের যে অক্ষ সেই বরাবরই যেন একই নির্দিষ্ট ডাইরেকশনে পাক খেতে থাকে। তাহলে সেরকম সিস্টেমকে আমরা বলছি তোমার সলিনয়েড। এবার এই সলিনয়েডটাকে তুমি কি করলে, একটা কার্ডবোর্ডের উপরে বসালে। কিভাবে, কার্ডবোর্ডটার অর্ধেক অংশ সলিনয়েডের, মানে কার্ডবোর্ডের অর্ধেকে সলিনয়েডের উপর অংশটা থাকবে, বাকি অর্ধেকে নিচের অংশটা থাকবে। মানে এটা যদি আমরা এরকমভাবে ভাবি যে এটা সলিনয়েড, তাহলে আমরা বোর্ডটা এইভাবে কার্ডবোর্ডটাকে সেট করছি, বুঝতে পারলে? তাহলে কার্ডবোর্ডটাকে যদি আমি এইভাবে সেট করি, তাহলে দেখো সলিনয়েডের অর্ধেক অংশ কার্ডবোর্ডের নিচের দিকে আছে আর অর্ধেক অংশ কার্ডবোর্ডের ওপরের দিকে আছে। এবার এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, মানে সলিনয়েডটা, ধরো না ওই পেনটা আমার সলিনয়েড, তাহলে এর মাঝখানে এইভাবে অবস্থান করছে। এটাকে যদি কেটে বসিয়ে দিই তাহলে এর যেরকম হয় আর কি। এখন এটা দেখানো মুশকিল, তার জন্য আমরা এইভাবে একে প্রকাশ করে দিলাম, এর মধ্যে দিয়ে রান করছে। বুঝতে পারলে? এবার তুমি কি করলে, এই সলিনয়েডের ওপরে, সলিনয়েডটা যে কাঠের পাটাতনের মধ্যে রাখা আছে, সেই কাঠের পাটাতনে তুমি কি করলে, লৌহ চূর্ণ দিয়ে দিলে। যেরকম আগের কথাগুলো বলেছিলাম আগের লেকচারে, ঠিক সেরকমই, যে তুমি এর ওপরে লৌহ চূর্ণ ছড়িয়ে দিলে। এবার সলিনয়েডের অর্ধেক অংশ
এই কাগজটার উপরের দিকে আছে, অর্ধেক অংশ নিচের দিকে আছে। এবার তুমি কি করলে, তড়িৎ প্রবাহ চালাচ্ছ, অর্থাৎ এটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, দিয়ে দেখছি এই ধার থেকে তড়িৎ গিয়ে এই ধারে এসে পৌঁছচ্ছে। এবার তুমি কি করলে, এই কার্ডবোর্ডটাকে আস্তে আস্তে টোকা দিলে, মানে যেরকম আমরা টেবিলকে টোকা দিই, এরকম করে টেবিলটাকে টোকা দিলে, বোর্ডটাকে টোকা দিলে, তাহলে দেখা যাবে যে টোকা দেওয়া হবে তোমার এই একটু ছোট করে নিলাম ছবিটা, যে টোকা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে লৌহ চূর্ণগুলো তোমার চুম্বকের যেরকম বলরেখা অবস্থান করে ঠিক সেইভাবেই অবস্থান করছে, অর্থাৎ লৌহ চূর্ণগুলো দেখা যাচ্ছে এই রকম ভাবে তোমার বৃত্তাকার পথে অবস্থান করছে। বুঝতে পারলে? এবার তুমি যদি এটাকে নর্থ পোল বলছি, এটাকে বলছি সাউথ পোল। এবার তুমি যদি এখানটায় কি করো, ওই লৌহচূর্ণ যে বরাবর অবস্থান করছে সেই বরাবর যদি আমরা সেই সূচি চুম্বক বা শলাকা চুম্বককে রাখি, তাহলে শলাকা চুম্বকের যে শলাকাটা তার যে উত্তর মেরু তোমার একটা ডাইরেকশনে থাকছে, সাউথ পোলের ধারে থাকছে, ধরো নর্থ সাউথ, এরকম ভাবে তুমি যেখানে যেখানে শলাকা চুম্বকটাকে নিয়ে যাবে এরও দেখবে নর্থ সাউথ পোলটা এরকম ভাবে অবস্থান করছে। তাহলে চুম্বকের ক্ষেত্রে যেরকম বলরেখার সৃষ্টি হয়েছিল, সলিনয়েডের মধ্যে দিয়েও যদি তড়িৎ প্রবাহ পাঠায় একই রকম বলরেখার সৃষ্টি হয়। তাহলে এই সলিনয়েড আসলে তোমার দণ্ড চুম্বকের মতন আচরণ করে। তাহলে সলিনয়েড বিষয়টা বুঝতে পারলে, সলিনয়েড মানে হচ্ছে একটা চোঙাকৃতি উপরিবাহী পদার্থের পাত্র, যার ওপরে আমি অন্তরিত পরিবাহী তারকে একটা নির্দিষ্ট ডাইরেকশানে জড়ানো হয়েছে এবং যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেই সলিনয়েডটা একটা দণ্ড চুম্বকের মতন আচরণ করে। তাহলে এই জাতীয় সিস্টেমকে আমরা বলছি সলিনয়েড। তাহলে সলিনয়েডের ক্ষেত্রে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে যখনই আমরা তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি তখন এর মধ্যে দিয়ে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার আমাদের আছে খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটাকে বলা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তা ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটা কেন প্রয়োজন পড়ল? তোমরা আগের ক্লাসে দেখেছিলে ওরস্টেডের পরীক্ষা, সেখানে কি দেখেছিলাম? ওরস্টেডের পরীক্ষায় দেখেছিলে যে আমি একটা পরিবাহী তারের ওপরে বা নিচে যখন একটা এরকম চুম্বককে রাখছিলাম, দিয়ে পরিবাহী তারটাকে ফিক্সড রেখে যখন আমি তড়িতের প্রবাহ পাঠাচ্ছিলাম তখন দেখছিলাম কি যে এই শলাকা চুম্বকটা ঘুরছিল, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের চুম্বক ক্ষেত্রের উপরে একটা বল কাজ করছে। তাহলে ঠিক অনুরূপভাবে যদি চুম্বক ক্ষেত্রটাকে ফিক্সড করে দেওয়া হয় তাহলে সেটা দেখবো কি তড়িৎ ক্ষেত্রের উপর একটা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। তাহলে ঠিক সেরকমই যদি আমরা চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্রকে পাশাপাশি রাখি তাহলে দেখবো কি চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের উপরে বল প্রয়োগ করবে। তাহলে আমরা ওরস্টেডের পরীক্ষায় দেখেছিলাম কি তড়িৎ ক্ষেত্রটা ফিক্স ছিল, তখন তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের উপর বল প্রয়োগ করছিল, আর এখানে দেখব চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রের উপরে বল প্রয়োগ করছে। তাহলে ক্রিয়া হলেই প্রতিক্রিয়া হবে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। তাহলে এই চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিভাবে বল কাজ করে, তার ডাইরেকশন কি, সেটা নিয়েই আমাদের তৈরি করা হয়েছে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম।
তো দেখো ফ্লেমিং এর বামহস্ত নিয়ম, তাতে বলছে বাঁ হাতের 3টে আঙুল, আমি বোর্ডে হাতের ছবি আঁকতে পারবো না, আমি ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করছি যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে বাঁ হাতের 3টে আঙুল, আঙুল 3টে নির্দিষ্ট, একটা হচ্ছে তর্জনী, 2 হচ্ছে মধ্যমা, আর 3 হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ। এবং দেখো এদের মধ্যে যে অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল, কোণের মান, সেটা কিন্তু সর্বদা 90 ডিগ্রি। তুমি এইটার মধ্যে কোণ মাপো 90 ডিগ্রি, তুমি এইটা আর এইটার মধ্যে কোণ মাপো 90 ডিগ্রি, তুমি এইটা আর এইটার মধ্যে কোণ মাপো, তাও দেখো 90 ডিগ্রি ভাবেই অবস্থান করছে। তাহলে বাম হাতের 3টে আঙুল তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি আমরা পরস্পরের সঙ্গে সমকোণে রাখি, পরস্পরের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বর্তমান থাকছে, তাহলে দেখা যায় যে বৃদ্ধাঙ্গুষ্ঠটা যদি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, চৌম্বক ক্ষেত্রকে নির্দেশ করে, যদি তোমার মধ্যমাটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে দেখা যায় যে পরিবাহীর যে বিক্ষেপ, তার যে অভিমুখ, সেটা এই বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা নির্ধারিত হয়। তাহলে কি বলছি, যে বাঁ হাতের 3টে আঙুল, মধ্যমা, তর্জনী আর বৃদ্ধাঙ্গুষ্ঠ, এদেরকে যদি পরস্পরের সমকোণে প্রসারিত করা হয়, আর তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রকে এবং মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিককে নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখকে নির্দেশ করে। তাহলে আবার বলি যে আমাদের বাঁ হাতের 3টে আঙুল, বাঁ হাতের 3টে আঙুল দেখো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে রেখেছি, বাঁ হাতের 3টে আঙুল। তাহলে যদি আমার তর্জনীটা চৌম্বক ক্ষেত্র নির্দেশ করে, মধ্যমাটা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে পরিবাহীর যে গতির অভিমুখ, সেটা বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা নির্ধারিত হবে। তাহলে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে বলা হচ্ছে বাম হাতের 3টি আঙুল তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে বিন্যস্ত থাকলে তর্জনী তোমার নির্দেশ করবে কি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ থাকলে তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে। কি বললাম বুঝতে পারলে? যে বাঁ হাতের 3টে আঙুল তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠকে যদি আমরা পরস্পর সমকোণে বিন্যস্ত করি, তাহলে 3টে আঙুলের 3টে গুরুত্ব আছে। তর্জনী দ্বারা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হবে, মধ্যমা দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ হবে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা তোমার নির্দেশিত হচ্ছে পরিবাহীর গতির অভিমুখ, অর্থাৎ পরিবাহীটা কোন ধারে কাজ করছে সেটা নির্দেশিত হচ্ছে, কোন ধারে বল অনুভব করছে সেটা নির্দেশ করছে। আর এই ফ্লেমিংয়ের যে বামহস্ত নিয়ম, এই বামহস্ত নিয়মের আর একটা নাম আছে, এটাকে বলা হয় মোটর নিয়ম। তাহলে মাথায় রাখবে, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে মোটর নিয়ম বলা হয়। পরীক্ষায়
এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসে, কারণ তোমাদের এখানে দুটো নিয়ম আছে, আর একটা আছে আমাদের ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, যদিও সেটা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাও জেনে রাখবে, আমরা পড়বো। তাই এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে বলা হয় মোটর নিয়ম। আমরা যে মোটর চালাচ্ছি, মোটরে কি হয়, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। তা এই বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দ্বারা তার অভিমুখকে আমরা নির্ধারণ করতে পারি। তার জন্য ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে আমরা মোটর নিয়ম বলছি। তাহলে এখন দেখো, এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে কাজে লাগিয়ে আমাদের একটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে বার্লো চক্র। বার্লো চক্র তৈরি করার জন্য আমাদের একটা কাঠের পাটাতন নিতে হবে। এই ধরো একটা কাঠের পাটাতন। এই কাঠের পাটাতনের মাঝখানে একটা অংশে কিছুটা অবনমিত করতে হবে, মানে খুঁড়ে ডিপ করতে হবে। তাহলে তুমি ধরো একটা মোটা কাঠের পাটাতন নিলে, ধরো নাও এই আমি টেস্ট পেপারটা রেখেছি, এটা একটা মোটা কাঠের পাটাতন। এবার তুমি কি করলে, এর মাঝে খুঁড়লে, ধরো একটা ধারালো কিছুতে এরকম করে চাঁচলে, তাহলে কি হবে, মাঝখানটা নিচু হয়ে গেল। তাহলে ঠিক সেরকম নিচু একটা অংশ আমাদের তৈরি হয়ে গেল। এবার কি করব, এই যে নিচু অংশটা দেখছো, এই নিচু অংশটাতে পারদ পূর্ণ করতে হবে। পারদ হচ্ছে একটা তরল ধাতু, যা তড়িতের সুপরিবাহী, কিন্তু ভৌত দশা হচ্ছে তরল। এবার এই যে তুমি নিচু অংশটা করলে, এর ওপর দিয়ে এরকম একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক বসে, এটাকে আমরা বলছি ক্ষেত্র চুম্বক। যার এইটা ধরে নাও নর্থ পোল, এটা ধরে নাও সাউথ পোল। এবার কি করলে না, তো একটা তোমার এরকম দাঁতযুক্ত চক্রকে এইখানে বসে, এরকম দাঁতযুক্ত একটা চক্র বসে, আর সেই চক্রের সঙ্গে চক্রটাকে ধরে রাখার জন্য একটা দণ্ড তো অবশ্যই লাগবে। আর এটাকে আমরা স্ট্যান্ডের সাহায্যে এই কাঠের পাটাতনে পুঁতে দিলাম। বুঝতে পারছো? তাহলে এখানে আছে পারদপূর্ণ পাত্রের চারিধারে একটা অশ্বক্ষুরাকৃতি চুম্বক, যেটাকে আমরা ক্ষেত্র চুম্বক বলছি। আর এর ঠিক ওপরেই একটা এরকম দাঁত করা, যেরকম দেখবে তোমরা সাইকেলের ফ্রি হুইলটা দেখবে, পিছনে যেটা থাকে বা যে গিয়ারটা থাকে, সেগুলো কিরকম দাঁত করা থাকে, তার সেরকমই একটা ধাতব চাকতি যা দাঁত করা আছে, সেটাকে একটা ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হয়েছে। এবার এই ক্ল্যাম্প দিয়েই আমরা এখানে একটা পয়েন্ট থাকবে, এখান দিয়ে এখানে একটা পয়েন্ট থাকছে, এখান দিয়ে তোমার পরিবাহী তার এর মধ্যে দিয়ে নিয়ে এসে এখানে দিয়ে আসে। আর এই যে পারদটা দেখছো, এই পারদের সঙ্গেও একখানা ধাতব তার যুক্ত থাকছে। এই পারদের সঙ্গে একটা ধাতব তার যুক্ত আছে, আর এইটার সঙ্গে তারটাকে এবার কি করছি না, তো একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। আর ব্যাটারি এখানে আমি একটা সুইচ করে দিলাম, প্রয়োজনে আমি সুইচ খুলবো বা লাগাবো। তাহলে এটা হচ্ছে ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, আর এটা হচ্ছে আমার একটা সুইচ। এই খাপে বসালেই সার্কিট অন হবে, আর যদি আমি খাপ থেকে খুলে নিই সুইচটা, তাহলে সার্কিট অফ হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে একটা সার্কিট তৈরি করব। তাহলে এটা যেহেতু ধনাত্মক, তাহলে তড়িৎ প্রবাহটা কি হবে, এই ধার দিয়ে আসবে। তাহলে তড়িৎ প্রবাহের ডাইরেকশনটা হচ্ছে এই ধারে, তড়িৎ প্রবাহ।
আর এখানে যে চুম্বক বলরেখাগুলো সেগুলো সবসময় মাথায় রাখবে যে এই ডাইরেকশনে কাজ করে, নর্থ থেকে সাউথ এই ডাইরেকশনে চুম্বক বলরেখাগুলো কাজ করছে। তাহলে এবার ভেবে দেখো, আমরা যদি এটাকে ফ্লেমিং এর বামহস্ত নিয়মে কাজে লাগাই, কিভাবে কাজে লাগানো হচ্ছে? তাহলে এইভাবে তুমি দেখো, এটা তো এইভাবে অবস্থান করছে, চুম্বকটাকে আমরা এইভাবে রেখেছি, এই ধারে নর্থ পোল, এধারে সাউথ পোল। তাহলে তুমি এইভাবে ভাবছো যে নর্থ থেকে সাউথের দিকে আমরা সবসময় ভাবি চুম্বক ক্ষেত্র কাজ করছে। তাহলে এইভাবে যখন যাচ্ছে, তাহলে নর্থ থেকে সাউথ এটা এইভাবে আছে, তোমার বোর্ডে তো 2 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনালে ভাবো। নর্থ থেকে সাউথ অর্থাৎ তোমার এই তর্জনী দ্বারা নির্দেশিত হচ্ছে চুম্বক ক্ষেত্রের অভিমুখ। আর তড়িৎটা এই ধারে আসছে, তাহলে তড়িৎটা ধরো তোমার এই মধ্যমা, যেটা এই যে মধ্যমা, এই মধ্যমা বরাবর তড়িৎ যাচ্ছে। তাহলে এর সঙ্গে যে আমার চক্রটা লাগানো আছে, সেই চক্রটা কি হচ্ছে, বৃদ্ধাঙ্গুষ্ঠটা যেই ধারে, সেই ধারে বল অনুভূত হচ্ছে। এবং দেখা যাচ্ছে কি বল অনুভূত হওয়ার ফলে সঙ্গে সঙ্গে চক্রটা এই যে কাঁটাটা যেটা তোমার পারদে টাচ করেছিল, সেটা কিন্তু ছিটকে উপরে উঠে আসছে, এই ডাইরেকশনে ছিটকে উপরে উঠে আসছে। এবার যেই ছিটকে উপরে উঠে আসলো, সঙ্গে সঙ্গে গতিজাড্যের কারণে পরের কাঁটাটা গিয়ে আবার এই পারদকে স্পর্শ করছে। তাহলে দেখো, কারেন্টের যে সার্কিটটা তৈরি করা হয়েছে, সার্কিটটা কিভাবে ক্লোজ হচ্ছে। যখন আমার তড়িৎটা গেল এধার দিয়ে এসে এই ধাতব পাতের মধ্যে দিয়ে, পারদের মধ্যে দিয়ে, দেখো আবার এখানে চলে এসছে। তাহলে যেই আমি সুইচটা অন করছি, সঙ্গে সঙ্গে তড়িৎ যাচ্ছে, তড়িতের ফলে কি হচ্ছে, এই যে চুম্বক বলরেখা এভাবে আমরা দেখাচ্ছি। তাহলে এই ধার দিয়ে যখনই আমাদের চুম্বক বলরেখা নির্দেশিত হচ্ছে, এই ডাইরেকশনে দেখো তোমার কি যাচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে। আর তখন এই যে বৃদ্ধাঙ্গুষ্ঠ, এই বৃদ্ধাঙ্গুষ্ঠর ডাইরেকশনে তোমার এই চক্রটা একটু রোটেট করছে। চক্রটা তাহলে রোটেশন ডাইরেকশনটা তুমি এই বরাবর দেখো, এই বরাবর, অর্থাৎ এই ধার দিয়ে ঘুরতে লাগবে। তাহলে এই যে চুম্বক বলরেখা নর্থ থেকে সাউথের দিকে, তড়িতের প্রবাহ দেখো উপর থেকে নিচের দিকে। তাহলে আমার এখানে যদি একটা চক্রকে ফিট করা থাকে, সেই চক্রটাকে হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ যে ধারে আছে, অর্থাৎ এই ধারটাই একটা বল অনুভব করছে। বল অনুভব করার ফলে এই কাঁটাটা বিক্ষেপিত হয়ে উপরের দিকে চলে যাচ্ছে। যে উপরের দিকে চলে গেল, সঙ্গে সঙ্গে সার্কিটটা ছিন্ন হয়ে গেল। আর সার্কিট ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তোমার তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। কিন্তু গতিজাড্যের কারণে এই পরের কাঁটাটা আবার গিয়ে এই পারদকে স্পর্শ করলো। তাহলে যেই পারদকে স্পর্শ করলো, আবার সার্কিট ক্লোজ হয়ে গেল। সার্কিট ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে আবার একই কাজ, তোমার এই যে চুম্বক বলরেখা, চুম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ আবার হলো। আবার এই কাঁটাটা তখন আবার এই ধারে বিক্ষেপিত হলো। এইভাবে ক্রমশ দেখবো কি তোমার কাঁটাটা বিক্ষেপণ ঘটবে, আর এই কাঁটাটা পরপর 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 একবার টাচ করবে আর উঠে যাবে। দিয়ে আমরা দেখবো যে একটা চক্রটা ঘুরতে শুরু করছে। তাহলে এটাকেই আমরা বলছি বার্লো চক্র। তা এই বার্লো চক্রের যে চাকার যে ঘূর্ণন, সেটাকে আমরা বাড়াতে পারি, কমাতে পারি, বা তার অভিমুখের পরিবর্তন ঘটাতে পারি। এরকম বিভিন্ন কাজ করা যায়। তাহলে আমরা বার্লো চক্রের ঘূর্ণন কিভাবে বৃদ্ধি করতে পারি, কিভাবে বাড়াতে পারি। এক হচ্ছে, যদি তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো হয়, তাহলে এক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করলে চক্রের ঘূর্ণন বাড়ে। যদি আমাদের বেশি পাওয়ারের ব্যাটারি লাগিয়ে দাও, তাহলে চাকা তাড়াতাড়ি ঘুরবে। আর দুই হচ্ছে, যদি এই ক্ষেত্র চুম্বক, এই যে নর্থ টু সাউথ যে চুম্বকটা লাগানো আছে, অশ্বক্ষরাকৃতি চুম্বক, সেই চুম্বকটা শক্তিশালী হয়,
যত বেশি শক্তিশালী হবে তত দেখা যাবে বার্লো চক্রের ঘূর্ণন বেশি হবে। তাহলে 2 নম্বর হচ্ছে ক্ষেত্র চুম্বক শক্তিশালী হলে ক্ষেত্র চুম্বক শক্তিশালী হলে চক্রের ঘূর্ণন বেশি হয়। ক্ষেত্র চুম্বক যদি শক্তিশালী হয় তাহলে চক্রের ঘূর্ণন বাড়বে। তাহলে দুটো পদ্ধতি আছে আমরা চক্রের ঘূর্ণন বেগ বাড়াতে পারি। এক হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, আর 2 হচ্ছে ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে। আর যদি দুটোই বাড়িয়ে দাও তাহলে তো অবশ্যই চক্রের ঘূর্ণন আরো বেশি হবে। এবার দেখো আমি এই চক্রের ঘূর্ণনের অভিমুখ কিভাবে বদলাতে পারি। মানে ধরো এই ডাইরেকশনে ঘুরছে, তুমি উল্টো ডাইরেকশনে কি করতে পারো। তাহলে আমরা হেডিং দিচ্ছি কি, চক্রের ঘূর্ণন অভিমুখ কিভাবে পরিবর্তন করবে। চক্রের ঘূর্ণন অভিমুখটা তুমি কিভাবে চেঞ্জ করবে, তারও দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে ব্যাটারিটাকে উল্টে দাও, এধারে প্লাস লাগিয়ে দাও, এধারে মাইনাস লাগিয়ে দাও। তাহলে ব্যাটারিটা যদি উল্টে দিই, তড়িৎ কোষটাকে যদি উল্টে দেওয়া হয়, তাহলে দেখবো কি তোমার চক্রের ঘূর্ণন বিপরীত দিকে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ কোষটিকে উল্টে দিলে, অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তন করলে চক্রের ঘূর্ণন উল্টে যাবে। এটা 1 নম্বর বিষয়। আর 2 নম্বর সেটা হচ্ছে যদি আমরা ক্ষেত্র চুম্বকটাকে উল্টে দিই, অর্থাৎ এটা যা ছিল তাই থাকলো, এবার ক্ষেত্র চুম্বকটাকে উল্টে দিলে, অর্থাৎ এধারে হয়ে গেল নর্থ, এধারে হয়ে গেল সাউথ। তাহলে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে যদি আমরা ক্ষেত্র চুম্বকটাকে উল্টে দিই, তাহলেও দেখা যায় চক্রের ঘূর্ণন বিপরীত দিকে। তাহলে 2 নম্বর হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে ক্ষেত্র চুম্বকের অভিমুখ বদলে দিলে চক্রের ঘূর্ণন বিপরীতমুখী হবে। তাহলে দুটো বিষয় বুঝলে, এক হচ্ছে ক্ষেত্র চুম্বকটাকে অপরিবর্তিত রাখতে হবে, দিয়ে তড়িৎ কোষটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিতে হবে। তাহলে এখানটাই একটু মাথায় রাখবে, ক্ষেত্র চুম্বক অপরিবর্তিত। ক্ষেত্র চুম্বক অপরিবর্তিত, ক্ষেত্র চুম্বক অপরিবর্তিত রেখে যদি আমরা প্রবাহের অভিমুখ উল্টে দিই তাহলে চক্রের ঘূর্ণন উল্টাই, অথবা ক্ষেত্র চুম্বকটাকে যদি উল্টে দিই তখন আবার তড়িৎ প্রবাহের অভিমুখটাকে একই রাখতে হবে, তাহলেও দেখা যায় চক্রের ঘূর্ণন বিপরীত হয়ে যায়। আর মাথায় রাখবে যদি আমরা ক্ষেত্র চুম্বকের অভিমুখ উল্টে দিই আর তড়িৎ
প্রবাহের অভিমুখটাকে উল্টে দিই, তাহলে কিন্তু চক্রের ঘূর্ণন অপরিবর্তিত থাকবে। তাহলে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ক্ষেত্র চুম্বক ও তড়িৎ প্রবাহের অভিমুখ দুটি পরিবর্তন ঘটালে চক্রের ঘূর্ণন অপরিবর্তিত থাকবে। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ডিসি মোটর কিভাবে কাজ করে সেটা দেখব। আর ফ্যারাডের সূত্র আছে তড়িৎ প্রবাহের আবেশ সংক্রান্ত, তড়িৎ চুম্বকের আবেশ সংক্রান্ত, সেইগুলো আলোচনা করলেই আমাদের অনেকটা অংশ শেষ হয়ে যাবে। আর তারপরে আমাদের ডাইনামো দুটো আছে, সেটা আমরা আলোচনা করলাম।